Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel. গ্রামের ঈদের পরের দিন ঠিক ঘুরতে বের হয়েছি অ্যান্ড গ্রামের রাস্তাগুলো তো সুন্দর। এই সুন্দর রাস্তায় ঘুরতে বেশ ভালোই লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রচুর অটোরিকশা, সিএনজি, আর রাস্তাগুলোও খুব যে বেশি প্রশস্ত তা না, একটু চাপা। বাট এর মধ্যে যখন অটোরিকশা, সিএনজি আসে তখন খুব বিরক্তই লাগে। তাছাড়া এমনিতেই গ্রামের পরিবেশ সুন্দর, রাস্তাগুলো সুন্দর, আর সুন্দর রাস্তা দিয়ে চালাতে ভালো লাগে। এখানে এখন গরম আছে, রোদ উঠছে, বাট তারপরেও ঠান্ডা। যখন আমি রান করতেছি বাইক তখন বেশ ঠান্ডা। আই রিয়েলি এনজয়েড। আচ্ছা, আমি জানি না যে এখানকার এই পিচগুলা অনেক বেশি মোটা মোটা। নর্মালি আমরা যখন হাইওয়ে পিসগুলো যেরকম হয় একটু ছোট ছোট স্মুথ লাগে, বাট এই পিসগুলো মোটা হওয়ার কারণে ভাইব্রেশন অনেক বেশি ফিল হয়। আমি জানি না এটা কেন, বাট আমি একসময় ভাবছিলাম যে হয়তো এই পিচগুলা কি বলে, এটা হচ্ছে উঠে গেছে বা বড় ট্রাক এরকম কোনো কিছু যে নষ্ট হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। এই পিচটা হচ্ছে নাকি ঢালাই, এরকম আমি খুব ক্লোজ ইয়ে থেকেই শুনেছি, ইনফরমেশনগুলো নিয়েছি যে পিচটা কি ঢালাই হয়েছে বড় বড়, যাতে করে গ্রিপ বেশি পায়। যাই না, হতে পারে, বাট এটা গাড়ির ভাইব্রেশন অনেক বাড়ায় দেয়। আর মাঝে মাঝে তো অনেক পিচ উঠানো। এনিওয়েজ, এই টাইপস অফ ব্লাইন্ড মোড়গুলোতে সাবধানে রাইড করতে হবে, আদারওয়াইজ প্রবলেম। কারণ এখানে প্রচুর সিএনজি, এই সিএনজিগুলোর জন্য প্রবলেমগুলো বেশি হয়। এখন ধানের মৌসুম, সবাই ধান কাটবে এই সময়, মাইলকে মাইল শুধু ধানের ক্ষেত। আর এই রাস্তাগুলো সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে রাস্তার দুই সাইডে অনেক গাছপালা। এই জন্য আপনি দেখবেন যে যদি অনেক বেশি গরমও হয়, তারপরে যখন আপনি রাস্তার ভেতর দিয়ে যাচ্ছেন বা এই টাইপস অফ রোড দিয়ে রাইড করতেছেন, তখন আপনার অনেক ঠান্ডা ফিল হবে, জাস্ট বিকজ এই দুই সাইডে এত গাছ। এই ধান ক্ষেতগুলোর মাঝখানে মাঝখানে শ্যালো মেশিন দিয়ে হচ্ছে পুরো ধান ক্ষেত পানি দেওয়া হয়। গরমের দিনে আগে হচ্ছে আমি এই শ্যালো মেশিনে গোসল করতে আসতাম, এত মজা লাগতো। কারণ শ্যালো মেশিনের পানিটা অনেক, মানে ওইটার যে টিউবগুলো হচ্ছে বসানো হয়, এটা অনেক ডিপ বসাতে হয়, অনেক ডিপ থেকে আসে পানিগুলো, অনেক গভীর থেকে। এই জন্য ওই পানিগুলো অনেক বেশি ঠান্ডা হয়। তো আমরা যখন হচ্ছে গরম লাগতো, দুপুরবেলা হচ্ছে শ্যালো মেশিনে সবসময় চলতো, দেখতাম পানি দিচ্ছে খেতে, একদম ডিরেক্টলি ওইখানে যে ওই ইয়েতে যে পানি দিতাম, পানি দিয়ে গোসল করতাম। এত মজা লাগতো, এত ঠান্ডা লাগতো, ওটা এখনও ফিল করি। আচ্ছা, আমি বলাই হয় নাই, এখন আমি আছি সিরাজগঞ্জের উল্লাপাড়া, যাব সাদাতপুর একটা রিলেটিভের বাসায়, বেসিক্যালি আমার ফুপুর বাসায়। তো এই জন্যই আর কি বের হয়েছি। এখন বাজে 11:38, 11:38। সো মোস্ট প্রবাবলি আমাদের আর আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। যদি আমরা এই পেসে যাইতে পারি, ইনশাল্লাহ চলে যাব। স্টে উইথ মি। এই দেখেন, যেখানেই গাছপালা সেখানেই ছায়া, অ্যান্ড সেখানেই ঠান্ডা, সুন্দর অ্যাটমসফিয়ার। আর যেখানে গাছপালা নাই, এরকম কড়া রোদ, রোদের মধ্যে এই যে আমি আমার হাতে গরমটা ফিল করতে পারছি। তারপরে কিছু করার নাই, দুই পাশে এত সুন্দর ধান ক্ষেত আর মাঝখানের এত সুন্দর রাস্তা দেখে আমার আসলে গরম গরম লাগছে না, বেশ মজাই লাগছে রাইড করতে। এরপরে আমি হচ্ছে একটা সানগ্লাস ইউজ করছি, সাথে আমার তো বাইজার আছেই, ক্লিন বাইজার। সে দুটা মিলে আমার চোখটাকে হচ্ছে বেশ ভালোই প্রোটেকশন দিচ্ছে। ওয়াও! কয়েকদিন পরে এই ধানগুলো যখন পাকবে, তখন ওই সোনালি গোল্ডেন কালারের যে ধান পাকার যে কালারটা আসে না, ওই সময়টাতে আরেকবার আসার ইচ্ছা আছে আমার। কারণ আশেপাশে এত ক্ষেত, এইটা যদি ধান যখন পাকবে তখন হচ্ছে ওই গোল্ডেন কালারের যে একটা ভাইব থাকবে পুরো ক্ষেত জুড়ে, ওইটা দেখার খুব ইচ্ছা। ওই সময় অবশ্য গরমও থাকবে, তখন গরম থাকবে, আম পাকবে প্লাস ধানও পাকবে, আম আর ধান একসাথে। ইনশাল্লাহ ওই সময় চেষ্টা করবো আরেকবার আসার।
এসে দেখানোর জন্য। এই গাছগুলোর বয়স অনেক, প্রতিটা গাছ মনে হয় অ্যারাউন্ড 50 কাছাকাছি হওয়া উচিত। রাস্তার দুই পাশে যখন এরকম গাছ থাকে তখন ওই রাস্তা দেখতেও সুন্দর লাগে, ওই রাস্তা দিয়ে চলাফেরা করতেও মজা লাগে। এই যে আম গাছের মুকুল আসতেছে। আমাদের ছাদে আম গাছ লাগানো হয়েছে, জানি না মুকুল এখন পর্যন্ত দেখতে পাই নাই। যদি ছোট গাছ হয়তো একটু বড় হইতে হবে। এই দেখেন সিএনজিগুলোর কি অবস্থা, এত রাশ। ওয়াও, গাছটা কি এটা, সুন্দর পাতা গাছের। পাতাবাহার নামে একটা গাছ দেখেছিলাম ছোটবেলায়, ওটার কালার একটু অন্যরকম। এই গাছটা পুরোটাই হচ্ছে লাল কালারের ছিল। এবার একটা জিনিস খেয়াল করলাম, এই সাইডটাতে খুব সুন্দর সুন্দর মসজিদ আর মাদ্রাসা, প্লাস নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য যে ঈদের মাঠ, এগুলো খুব সুন্দর সুন্দর করা হয়েছে। আমার যেহেতু এই জেলাতেই জন্ম, সো আমি ছোটোবেলা থেকে এখান থেকে চলাফেরা করি। এখানকার মোটামুটি সবগুলো রাস্তায় যাতায়াত করা হয়েছে। ছোটোবেলার সাথে এখন অনেক ডিফারেন্ট। সুন্দর সুন্দর রাস্তাঘাট, সুন্দর সুন্দর ঈদের মাঠ, কবরস্থানগুলো সুন্দর করা হচ্ছে, মাশাআল্লাহ। আমরা প্রবাবলি এখন সোমতলা ব্রিজে উঠবো। হ্যাঁ, এটাই তো মনে হয় সেই ব্রিজটা, দেখে মনে হচ্ছে। ব্রিজটা সুন্দর, খুব বেশি দিন হয় নাই করা, যদিও রঙগুলো উঠে গেছে, বাট এই ব্রিজটা অনেক সুন্দর, বড় এবং সুন্দর সুন্দর ব্রিজ। ও, নিচে বোল্ডার ফালানো যাতে পানিতে না ভাঙে, দুই পাশে পার করে দেওয়া। ব্রিজটা সুন্দর, বিকেলের দিকে আসলে আরও সুন্দর লাগবে। অনেক বড় ব্রিজ। নর্মালি লোকাল এরিয়াগুলোতে এত বড় বড় ব্রিজ হয় না। আমি বরিশালের দিকে যখন গিয়েছিলাম তখন ওই জায়গাটা দেখেছিলাম যে অনেক উঁচা উঁচা লম্বা লম্বা ব্রিজ, কারণ এখানে প্রচুর মানে নদী। আর এই অঞ্চলগুলোতে নদী আছে, বাট অত বড় বড় নদী না, এই জন্য এখানকার ব্রিজগুলো নর্মালি হচ্ছে অত বড় হয় না। বাট এই ব্রিজটা বড়, এই ব্রিজটা বেশ বড়। হেলমেট ছাড়া কি স্পিডে ক্রুজ করতেছে এই অটো, সিএনজি, রিক্সার মাঝখান দিয়ে। আচ্ছা, আমরা এখন হাইওয়েতে উঠে যাব। ঢাকা থেকে যারা পাবনা বা ওই সাইড অঞ্চলগুলোতে যায় তারা বেসিক্যালি এই হাইওয়ে ধরে যায়। সো আমরাও এখন এই হাইওয়ে ধরেই উঠবো এবং যাব। হাইওয়ে যেহেতু একটু সাবধানে চালাতে হবে। দেখি যাই, জাস্ট এই যে এই আঙ্কেলটাকে ভালো লাগলো দেখে, উনি চালাচ্ছে হেলমেট পরে, সুন্দর লোকাল এরিয়াতে হেলমেট পরে চালাচ্ছে। এই যে আরেকটা আঙ্কেল আসতেছে, হেলমেট পরে চালাচ্ছে। হাইওয়েতে তো হেলমেট মাস্ট, বাট এলাকার রোডগুলোতে হেলমেট পরা উচিত, সব সময় হেলমেট পরা উচিত। এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নেই হেলমেট ছাড়া মানুষ। আমি নর্মালি যখন খুব বাসার নিচে যাচ্ছি বা এলাকার মধ্যে আস্তে আস্তে চালাচ্ছি তখন হেলমেট ছাড়া যাই, কিন্তু তাছাড়া কখনোই না। বাইক অ্যাক্সিডেন্ট হলে হয়তো শরীরে অন্য অন্য পার্ট আল্লাহ না করুক, বাট মাথায় আঘাত পেলে এটা খুবই ডেঞ্জারাস, খুব রিস্কি হয়ে যায়। এই জন্য মানে হেলমেট অলওয়েজ ক্যারি করা উচিত। বাট এই হাইওয়েগুলোতে দেখেন, এখানকার হাইওয়েগুলোতে দুপাশে সুন্দর রাস্তা, সুন্দর গাছপালা, এই জন্য কিন্তু হাইওয়েগুলোতেও বেশ ভালোই ঠান্ডা। রোদ আসলে বেশি উঠলে কিছু করার নাই, যতটুকু আর কি ছায়া পাওয়া যায়। বাট হাইওয়ে তো হাইওয়ে প্যাটার্ন অন্যরকম। বেশ কয়েকদিন আগে, 1 মাস হবে, তখন একবার এসেছিলাম। তখন শিমুল ফুল ছিল, শিমুল বাগান ছিল। এই যে ছোটো বাচ্চা নিয়ে হেলমেট ছাড়া, শুধু ভাইয়াটা হেলমেট পরে আছে, কিন্তু পড়ে গেলে ব্যথা হবে, পেছনে পিলিয়নগুলো বেশি। এখন অবশ্য এই যে গাছপালাতে নতুন ডালপালা গজাবে। বৃষ্টি হয় নাই এখন পর্যন্ত, বৃষ্টি একবার শুধু হয়েছে মনে হয়। বৃষ্টি হলে আবার নতুন করে গাছপালা সতেজ প্রাণবন্ত হয়ে উঠবে।
আমি এক্স্যাক্টলি আই ওয়াজ মিসিং দিস টাইপ অফ রোড। আমি যে বাইক চালাচ্ছি মানে নট ইভেন সিঙ্গেল ভাইব্রেশন আমি ফিল করতে পারতেছি না, এত স্মুথলি আমি মানে করতেছি, চালাইতে পারতেছি। বাট ওই রোডগুলোতে বাবা এত বড় বড় পিচ ছিল, মনে হচ্ছিল যে আমার আমার পুরো কাঁপতেছিল মিররগুলো। এনিওয়েজ, হাইওয়েতে যেই পরিমাণে সিএনজি আর যেই পরিমাণে হচ্ছে এই সিএনজিদের ওভারটেকিংয়ের অবস্থা, বাপরে বাপ। সিএনজি এতে কেন থাকবে এটা বলাও ঠিক না, যে যার মতো করে চলে। আমরা হাইওয়েটা ফিল করি। আমাদের সম্ভবত এখান থেকে কোনো একটা জায়গা দিয়ে হাতে টানা যেতে হবে। ও আচ্ছা, শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠি বাড়ি আছে, আমরা একদিন ওখানেও যাব। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মানে এইখানে আসতেন, উনি হচ্ছে ওনার ওই কাছারি বাড়ি বলে, ওই কাছারি বাড়িতে থাকতেন। এবং আমি একবার ভিজিট করেছিলাম ওইখানে। ওনার ব্যবহৃত খাট, তারপরে উনি যেই পালকিতে করে ঘুরে বেড়াতেন সেই পালকি, তারপরে উনি যেই প্লেটে হচ্ছে খাবার খেতেন সেই প্লেট, বেসিন, সব কিছু ওখানে ছিল। যদিও ওইটা ক্যামেরা অ্যালাউ না, বাট তারপরে আমি ট্রাই করবো হচ্ছে দেখানোর জন্য। যেই ঘটনা বলতেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু প্রকাশনী বা ওনার বেশ কিছু লেখা যেগুলো উনি এখানে বসে লিখেছিলেন, সেগুলোর কিছু প্রতিলিপি ওখানে দেওয়া আছে ওনার হ্যান্ডরাইটিং সহ, যেগুলো আমি চোখে দেখেছি। বাট ওগুলা মানে ফিল্মিং করা নট অ্যালাউড, আমি ওটা ফিল্ম করতে পারি নাই। ইনশাল্লাহ ইচ্ছা আছে যদি কখনো সুযোগ পাই তাহলে দেখাবো। বাট আমি জানি না যে সবগুলাই যেইগুলো ওখানে আছে ওগুলো আসলে ওখানে বসে করা কিনা, ওখানে বসে লেখা কিনা, বা উনি এই অঞ্চলগুলোতে থাকা অবস্থা লিখেছেন কিনা। বাট ওনার ওখানে অনেক প্রবন্ধ বা অনেক গ্রন্থের হচ্ছে কালেকশন আছে, যেগুলো হচ্ছে সুন্দর করে ওখানে সংরক্ষণ করা হয়েছে। এখন অনেকে যায় সেটা ভিজিট করে, সেটা সবাই জানতে পারে। এর পাশে আরেকটা এখানে একটা ইউনিভার্সিটিও আছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেটা বেসিক্যালি বাংলাদেশ, এটা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ পরীক্ষার মাধ্যমে সেখানে নির্বাচিত হতে হয়। আমি যাই নাই কখনো, অস্থায়ী ক্যাম্পাস প্রবলি, দেখি যদি সুযোগ পাই একবার সেই ক্যাম্পাসটা ভিজিট করে আসবো। ওয়াও, বাস ছাড় রাস্তার পাশে, দেখতে মজা পাচ্ছে। এই যে ওভারটেকিং, কেউ কাউকে ছাড় দিতে চায় না, একজনের উপরে আরেকজন ওভারটেক করবে। এরকম ফাঁকা রাস্তা পেলে হয়তো একটু স্পিডিং করা যায়, যেহেতু রাস্তা ফাঁকা। কিন্তু সমস্যা হচ্ছে ওই পাশ থেকে ওই দেখেন একটা, দুটা, তিনটা, আমি যখন হচ্ছে টিপার মারছি আপার টিপার, তখন হচ্ছে আবার লাইন ধরে যাচ্ছে। দিনের বেলা একটু প্রবলেম হয়, রাতের বেলা আরও বেশি প্রবলেম হয়। ওয়াও, জাস্ট দেখেন রাস্তাটা, মনে হচ্ছে যে গাছপালাগুলো আমাকে ওয়েলকাম করতেছে। আর এখানে এত ইনস্ট্যান্ট ঠান্ডা, মানে আই ক্যান ফিল যে একটু আগে কত গরম ছিলাম আর এখন কত ঠান্ডার মধ্যে আছি। রাস্তাগুলো লিটারেলি আমাকে ওয়েলকাম করতেছে। এইখানে হচ্ছে খুব খুব মজা পেলাম, দেখেই মজা পাচ্ছিলাম। আচ্ছা, আমরা এখন এই রাস্তাটা যতটুকু ভালো থাকে ততটুকু একটু আরামে চলে যাব, খুব বেশি কষ্ট না নিয়ে, যাতে করে এইটুকু একটু ফাস্ট স্পিডিং করা যায়, একটু ফাস্ট ফরওয়ার্ড যাওয়া যায়। আবার যখন রাস্তা খারাপ থাকবে তখন আমরা চেষ্টা করব একটু ভালোভাবে আস্তে আস্তে যাওয়ার। এই দেখেন শতবর্ষী গাছ, এগুলো অনেকগুলো আছে যেগুলো বয়স হয়তো 100 বছর ক্রস করে গেছে গাছের। তবে খারাপ লাগে মাঝে মাঝে দেখি যে এই শতবর্ষী গাছগুলা কেটে রাস্তা করা লাগছে, তারপর বিভিন্ন ডেভেলপমেন্ট প্রকল্প করা লাগতেছে। আমার কথা হচ্ছে যে ইটস ফাইন, সমস্যা নাই যদি ডেভেলপমেন্ট করার জন্য স্পেস দরকার হয়, এবং স্পেস যদি কী বলে না থাকে, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় যে প্ল্যানিংটা একটু সুন্দর করা উচিত, যাতে করে এই শতবর্ষী গাছগুলো কাটা না পড়ে। আর যদি প্ল্যানিং করতে যে আমার মানে কী বলে ডেভেলপমেন্ট করতে যে আমার গাছ কেটে ফেলতে হয়, তাহলে তো আমি আসলে একটা ক্ষতি করতেছি। কারণ এই শতবর্ষী গাছ একটা লম্বা একটা টাইম ফ্রেম ধরে ছিল,
এখন হঠাৎ করে গাছটা কেটে ফেললে এই ভ্যাকেন্সিটা আবার কী ফিল আপ করবে? এমনিতে আমাদের দেশে গাছপালা কম, গাছ নাই বললেই চলে, মানে যতটুকু থাকা দরকার ততটুকু নাই। আর বিশেষ করে শহরে হচ্ছে গাছপালা বা এইটার যে সিস্টেমটা, এটা আসলে আমি জানি না কীরকম, কারণ উন্নত বিশ্বে আমি যতটুকু দেখেছি কখনো যাই নাই। ওদের নাকি হচ্ছে একটা গাছ কাটার জন্য পারমিশন নিতে হয় সিটি কর্পোরেশনের কাছ থেকে, যে আমি এখানে একটা গাছ ছিল, আমি এটা কেটে ফেলবো, এটা করতে চাই, তখন সিটি কর্পোরেশন ভেরিফাই করার পরে দেন হচ্ছে তারা কাটতে পারে, বা ওইখানে যে তারা হচ্ছে যদি কাটা না লাগে দেন ওরা হচ্ছে এটা বেটার অল্টারনেটিভ বা কিছু একটা সাজেস্ট করে। রাস্তাঘাটের রিক্সাগুলো, অটো রিক্সা বিশেষ করে যখন ক্রস করে এমন যে ক্রস করে আশেপাশে তাকাবে না, তাদের ধারণা তারা ক্রস করে চলে যেতে পারবে। বাট আলটিমেটলি ওই যে 10 বার বা 20 বার ক্রস করে এর মধ্যে যদি একটা বার অ্যাক্সিডেন্ট হয়, সেটা লায়াবিলিটি কে নেবে? কারণ আমি যখন হাইওয়েতে আসি তখন ডেফিনেটলি আমার তো স্পিড একটু বেশিই থাকে। ওয়েটিং ইজ ওভার। যে রাস্তাটা আমি দেখাতে চেয়েছিলাম এতক্ষণ ধরে, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, সো এই রাস্তাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। দিস ইজ দ্য রোড, অ্যান্ড এই রোডের হচ্ছে শেষ মাথা যে কোথায় আমি জানি না, বাট একটা নদীতে যে পৌঁছাইছে। আরেকটা রোডের মাথা হচ্ছে আর অনেক দূর চলে গেছে, আমি অত দূর যাই নাই। এই দেখেন রোডটা দুই পাশে এখন শুধু সবুজ আর সবুজ সবুজ ধান ক্ষেত। আর ঠিক বর্ষার সময় এই দুই পাশ দিয়েই থাকবে হচ্ছে পানি, দুই পাশে পানি, মাঝখানে রাস্তা। এই রাস্তা দেখার জন্য অনেকেই আসে। আমার যেহেতু এই পাশে রিলেটিভের বাসা, আমার কুকুর বাসা, সো মাঝে আমি তো এমনিতে এই ছোটোবেলা থেকে আসি। আর এই রাস্তাটা অনেকবার ভেঙে গেছে, বেশ কয়েকবার ভেঙে গেছে, বেশ কয়েকবার এটা আবার করা হয়েছে। বা যতবারই করে ওই পানির কারণে থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে এইবারও মনে হচ্ছে যে নতুন করা, এটা খুব বেশি দিন আগে যে করা হয়েছে এরকম না, এটা খুব নতুন করা। আর এখানে হচ্ছে এই যে ইলেকট্রিসিটির পোলগুলো সব এক লাইনে, খুব সুন্দর লাগে দেখতে। যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে এক লাইন বরাবর ইলেকট্রিসিটি সব পোলগুলো দুই পাশেই। আর এই মাঝে মাঝে এরকম ডিপ টিউবওয়েল, যেটা দিয়ে পানি তুলে হচ্ছে এই ক্ষেতগুলোতে হচ্ছে পানি সাপ্লাই দেওয়া হয়। সুন্দর বাটার স্মুথ রাস্তা। আমি বেশ কয়েক বছর পরে আসলাম। ওই যে দূরে স্কুল দেখা যায়। এগুলো প্রবলি গরুকে খাইতে দিবে, গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছে, বড় বড় ঘাস। ভ্যানে ছোটোবেলা আমি আম্মুর সাথে এইভাবে ভ্যানে হচ্ছে যাইতাম, এক ভ্যানে সবাই গাদাগাদি করে বসে এইখানে আসতাম। ওই যে একটা স্কুল, বর্ষার সময় দেখা যায় স্কুলের হচ্ছে নিচে পানি আসে, এখানে পানি বর্ষার সময় কিন্তু অনেক পানি হয়, এই জন্য কিন্তু সবগুলো স্কুল হচ্ছে উঁচু স্কুল, এটাকে ঠ্যাঙ্গা স্কুল বলে। আর এখানকার ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে উঁচু উঁচু, কারণ বর্ষার সময় যেহেতু পানি হয় অনেক, এই জন্য তারা হচ্ছে নিচের দিকে মানে একটু জায়গা রেখে উঁচু করে বাড়ি করে, যাতে করে বর্ষার পানি অ্যাটলিস্ট বাসা পর্যন্ত উঠতে না পারে। এই জন্য দেখা যাবে যে প্রত্যেকটা বাড়ি মানে গ্রাউন্ড লেভেল থেকে মানে কয়েক মিটার উপরে। দেখতে পাবেন আপনারা, এই যে প্রতিটা বাসায় উঁচু উঁচু বাসা, এখানে সবগুলোই গ্রাউন্ড লেভেল থেকে উপরে। অলমোস্ট চলে আসছি। ওকে, বাসায় যাই, এরপর আবার কথা হবে।